বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার। যখন জনকল্যাণ শিবির চলছিল তখন আমি বলেছিলাম যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যাদের বাড়িতে এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড আছে তাদের বাড়িতে ফর্ম নিয়ে যাবেন। তারা কেউ দুয়ারে সরকারে নতুন করে ফর্ম নেবেন না। তো সেই কেন বলেছিলাম, তার কাজ শুরু হয়ে গেছে এখন। এই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি তাদের ফর্ম নিয়ে যাবেন এবং সেটা ভেরিফাই করবেন। তো আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের কি দায়িত্ব কর্তব্য এবং কীভাবে কাজটাকে করবেন এবং কতটা জনগণের কাছ থেকে কীভাবে জনগণের কাছ থেকে সাহায্য পাবেন এবং কী কী ডকুমেন্ট জনগণ তাদেরকে দেখাবেন, সেটা এই ভিডিওর মধ্যে তুলে দেবো, যাতে আশাকর্মীরাও জানতে পারেন বা অঙ্গনওয়াড়ি কর্মীরা জানতে পারেন এবং জনগণও জানতে পারেন যে তাদেরকে কী কী দেখাতে হবে, তারা সেরকম ডকুমেন্টগুলোকে রেডি রাখবেন। চলুন শুরু করি আজকে। প্রথমে আমরা একটু প্রসেসটা দেখে নিই। আগেই বলেছিলাম সেই প্রসেসটা আরেকবার রিপিট করছি। চলুন দেখে নিই এবার আমরা প্রসেসটা কীভাবে কাজটা হবে। দেখুন, বলেছিলাম প্রথমেই যে ব্লক বা পঞ্চায়েত অফিসে বা এসডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে এই ফর্মগুলো প্রিন্টিং হবে। এগুলো প্রিফিল্ড ফর্ম, যে ফর্মগুলো আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা সেই ফর্মগুলো নিয়ে যাবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। সেই বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে ওনারা ভেরিফাই করে দেখবেন যে তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা এবং কিছু নতুন তথ্য ওনাদেরকে তুলতে হবে। তারপরে সেই তথ্য তোলা হলে আবেদনকারীর কাছ থেকে ওই ফর্মে সই করাবেন। সই করিয়ে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা ওনাদের আধার, ভোটার, রেশন সব দেখতে চাইবেন। সব তথ্য মিলিয়ে মিলিয়ে দেখবেন। তারপরে স্বাক্ষর হয়ে গেলে ওনারা আবার যে অফিস থেকে, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস যেখান থেকে জমা নিয়েছিলেন সেখান থেকে জমা দেবেন এবং সেই জমা দেওয়ার পর কম্পিউটারে ওখান থেকে এন্ট্রি হবে এবং এন্ট্রি হওয়ার পর যিনি অফিসার আছেন তিনি আবার ভেরিফাই করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক প্রসেস। তো আমরা তারপরের স্টেপগুলো এখন আমরা করব না। দেখব আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা এই যে প্রসেসটা করবেন, এই প্রসেসটা ওনারা কীভাবে করবেন। চলুন নেক্সট স্লাইডে যাই। এই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা কীভাবে কাজটাকে করবেন। প্রথমে ওরা নিজে নিজে গ্রামে বা পঞ্চায়েত ভিত্তিক যে ওয়ার্ড ওয়াইজ যে এলিজিবল বেনিফিশিয়ারি, মানে অলরেডি যারা প্রিডিফাইন্ড হয়ে আছে তাদের লিস্টটা নিয়ে নেবেন সেই অফিস থেকে। এবং এই লিস্টে সাধারণত কারা আছেন, এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ তাদেরই প্রিফিল্ডে ফর্ম থাকবে। এবং এই ফর্মটা প্রিফিল কেন বলছি, অলরেডি ফিল আপ হয়ে থাকবে। তার সেখানে নাম, ঠিকানা, জেলা, ব্লক, ওয়ার্ড, ফোন নাম্বার, রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, এগুলো অলরেডি ফিল আপ করা থাকবে। তো সেই কারণে এটাকে প্রিফিল বলা হচ্ছে। অলরেডি ফিল আপ হয়ে আসছে কিছুটা এবং কিছুটা বাকি তথ্য ওনাদেরকে ভরতে হবে। লিস্টের সাথে প্রত্যেকটা মেম্বারের একটা করে ফর্ম থাকবে, সেটা মিলিয়ে নেবেন। একটা এই যে টোটাল যদি আপনার কাছে 50,000 ফর্ম থাকে বা 20,000 ফর্ম থাকে, সেই ফর্মের একটা পুরো লিস্ট থাকবে এবং আপনি আলাদা করে একটা ফর্ম আলাদা করে প্রত্যেকজনের ফর্ম পাবেন। তো লিস্টের সঙ্গে যখনই কাজ করবেন এই লিস্টের সাথে ফর্মগুলোকে একটু মিলিয়ে নেবেন। তারপরে কোন ফর্মটা বাড়িতে গিয়ে ভেরিফাই করা হলো সেটা আপনি লিস্টের মধ্যে মার্ক করে রাখবেন, যে কোনটা আপনার বাড়িতে গিয়ে ভেরিফাই করলেন আর কোনটা করলেন না। বিডিও অফিসে যে সমস্ত ফর্মগুলো আপনি জমা দিয়ে আসছেন সেগুলোকে ওই লিস্টের মধ্যে মার্ক করে রাখবেন। ঠিক আমাদের এসআইআরে যেমন করে প্রত্যেকটা ভোটারের তথ্য রাখা হয়েছিল, যে তারা মার্ক করে রেখেছিলেন বিএলওরা, যে কোনটা হলো কোনটা হলো না, কোনটা পাওয়া গেল কোনটা পাওয়া গেল না, কে মারা গেছে, তার একটা লিস্ট কিন্তু আপনার কাছে খুব পরিষ্কারভাবে থাকতে হবে এবং সেটা করতে হবে, যাতে আপনার কাজে পরবর্তীকালে সুবিধা হবে। এবং কাজটা হয়ে গেলে যখন পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে, চেষ্টা করবেন আপনার কাছে একটা লিস্ট রেখে দেওয়া, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। প্রত্যেকটা সদস্যের আলাদা ফর্ম থাকবে, তাই একটা বাড়িতে পাঁচটা যদি মেম্বার থাকে, সেই 5 জনেরই ফর্মে একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার আগে সাজিয়ে রেখে দেবেন যে আপনি এই পরিবারগুলো যাব, তাদের সেই ফর্মগুলো খুঁজে খুঁজে সাজিয়ে রাখবেন। তাতে কী হবে, আপনার সময়টা কম বাঁচবে এবং একটা পরিবারকে আপনার কাছে 10 বার যেতে হবে না বা 5 বার যেতে হবে না। একবারেই 5টা মেম্বারে কাজ করে চলে আসতে পারবেন। আর ফর্মটা এন্ট্রি করার সময় খেয়াল রাখতে হবে হাতে লেখা খুব স্পষ্ট করতে হবে, যাতে যিনি ডাটা এন্ট্রি করবেন তিনি যেন বুঝতে পারেন আপনার লেখাটা।
এবারে আপনার পরপর স্টেপগুলো বলি ওনাদের কি কাজ। প্রথম হচ্ছে আপনার জেলা থেকে যে জেলা বা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস যেখানে যাবেন সেখান থেকে প্রিফিল ফর্মগুলোকে নেবেন এবং সেগুলো সংগ্রহ করবেন। সেটা প্রথম কাজ আপনাদের। কীভাবে সংগ্রহ করবেন, কীভাবে ম্যানেজ করবেন সেটা আমরা আগে বলে দিলাম। স্টেপ 2 হচ্ছে আপনাদেরকে তারপরে বাড়ি বাড়ি পরিদর্শনে যেতে হবে। প্রত্যেকটা বাড়িতে যাবেন এবং আপনাদের নিজের পরিচয় দেবেন এবং প্রত্যেকটা বলবেন যে আপনারা কী জন্য এসছেন। ABPM JAY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে যোগ্যতা যাচাইয়ের জন্য আমরা তথ্য সংগ্রহ করতে এসছি সেটা বলবেন। এবং সংরক্ষণের সিট অনুযায়ী স্টেপ 3 হচ্ছে প্রিফিল তথ্য মিলিয়ে দেখা। আপনারা যখন বাড়িতে যাবেন তাদের যে তথ্যগুলো যেটা ফর্মে অলরেডি ফিল আপ হয়ে এসছে সেইগুলো আপনাদেরকে একটু মিলিয়ে দেখতে হবে। কী কী দেখবেন? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডে কী ক্যাটাগরি, SPH না PHH কী ক্যাটাগরি আছে, ঠিকানাটা দেখবেন, পরিবারের প্রধানের নাম কি আছে দেখবেন এবং পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে এইটা আপনাদেরকে দেখতে হবে প্রথম। এবং পুরোটাই আধার এবং রেশন কার্ডের সাথে মিলিয়ে দেখবেন। নাম, জন্ম তারিখ, লিঙ্গ এগুলো সব আধারের সাথে মিলিয়ে দেখবেন। যদি কোথাও কোনো কারেকশনের প্রয়োজন হয় আপনারা সেখানে মার্ক করবেন এবং সেই কারেকশনের জন্য প্রয়োজনীয় তথ্য মানে আধার কার্ডের কপি বা রেশন কার্ডে কিছু ভুল থাকলে রেশন কার্ডের কপি, এই কপিগুলো আপনারা কিন্তু 1 কপি জেরক্স নেবেন এবং সেখানে সই করিয়ে রাখবেন। উপভোক্তার কাছ থেকে সই করাবেন। এরপরে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখলেন কিছু ঘর খালি থাকছে, যেখানে তথ্য খালি থাকবে সেখানে পরিষ্কার করে পূরণ করবেন। যেগুলো ঘর ফাঁকা থাকবে দেখুন এপিক নাম্বার, ভোটার নাম্বার, তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার, ফোন নাম্বার এগুলো অনেক কিছু ফাঁকা থাকবে। তো সেগুলো সদস্যের সংখ্যা এগুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনারা কীভাবে খুঁজে দেখবেন তার একটা ভিডিও আমার কাছে আছে এই ইয়ের মধ্যে। তো আপনারা যদি কেউ খুঁজে না পান বা আপনারা শুধু কার্ড পরিবারে কার্ড থাকা মানে কিন্তু তার কার্ডে নাম থাকা নয়। দেখে নিতে হবে সেই ব্যক্তিটা ওই পরিবারে যে কার্ড আছে সেই কার্ডের নাম আছে কিনা। সেটা কীভাবে দেখবেন একটা ভিডিও আমার আছে এই লিঙ্কে। এই যে লিঙ্কটা এখানে আপনারা ক্লিক করে দেখে নিন একবার। এরপরে ফর্ম বাতিল করার যে মাপকাঠি একটা আপনার কাছে এই যে ফর্ম আছে সেই ফর্মের উপরেই যে মাপকাঠি ফর্মটার কিছু তথ্য নেওয়া হবে যার বেসিসে ফর্মটা বাতিলের মাপকাঠি করা হবে। এই পরিবারে বার্ষিক আয় 8 লক্ষ টাকা বেশি আছে কিনা, পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, SIR এ অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন কিনা, CA আবেদন মুলতুবি আছে কিনা, ASDD তালিকায় নাম আছে কিনা, অন্নপূর্ণা যোজনা তালিকা থেকে নাম বাদ গেছে কিনা। এইগুলো আপনাদের মাপকাঠি যার বেসিসে উনি পাবেন কি পাবেন না। এই পার্টটা যখন ওই যে আমরা লাস্টে 4টে পার্ট বললাম তার মধ্যে যদি দেখা যায় এখানে একটু ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটায় যদি দেখা যায় যে AST লিস্টে SIR এর যখন 2026-এ হয়েছিল সেখানে তার ট্রাইব্যুনালে অ্যাপিল হয়ে আছে এবং পেন্ডিং CA-তে অ্যাপ্লিকেশন আছে তাহলে ওনার এবং সেক্ষেত্রে যদি ইয়েস থাকে মানে সেগুলো যদি থাকে যদি ওনার AST এবং এখানে যে SIR হয়েছিল SIR লিস্টে নাম থাকে এবং উনি যদি SIR এর জন্য অ্যাপিল করে থাকেন এটাতে যদি ইয়েস থাকে এবং যদি পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন যদি ইয়েস থাকে এইগুলো ছাড়া বাকি যে কোনো একটা ক্রাইটেরিয়াতে যদি ইয়েস থাকে তাহলে কিন্তু উনি এলিজিবল হবেন না। এবং আরেকটা বলা হচ্ছে AST লিস্টের AST এবং ক্ষেত্রে যদি ইয়েস থাকে কিন্তু পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল থাকে অথবা পেন্ডিং CA অ্যাপ্লিকেশন এই দুটির মধ্যে যে কোনো একটি ইয়েস থাকলে তাহলে আবেদনকারী যোগ্য বলে গণ্য করা হবে। এ পার্সন ডিজিজড অর পার্মানেন্টলি শিফটেড যদি কোনো চিহ্নিত করা যায় যে কোনো ব্যক্তি মৃত এবং সম্পূর্ণভাবে তিনি যে জায়গায় থাকতেন সেখানে আর নেই, শিফটিং হয়ে গেছেন, সেক্ষেত্রে তিনি অযোগ্য হবেন। এবার লাস্ট যেটা হচ্ছে আবেদনকারী একটা সম্মতি নিতে হবে। আবেদনকারীকে ডিক্লেয়ার বা কনসেন্ট অংশটি বুঝিয়ে দিতে হবে। এই যে 4টি পার্ট উনি তথ্য নিলেন সেই ডিক্লেয়ার পাশে উনি যে ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি যে তথ্য দিলাম সেটা আমার জ্ঞানমতো সত্য এবং আমি যদি সত্য না বলি তাহলে আমার কি হতে পারে তার যে ডিক্লারেশন সেটা আপনি ওনাকে বুঝিয়ে দেবেন এবং কনসেন্ট বক্সে টিক দিয়ে তার আবেদনকারী একটা স্বাক্ষর নেবেন এবং যদি কেউ সাক্ষ্য দিতে না পারেন সেক্ষেত্রে আপনি আঙুলের ছাপ নেবেন। আবেদনকারী মাইনর যদি হন অ্যাপ্লিকেন্ট ফর্মের মধ্যে যিনি অভিভাবক আছেন তিনি সই করবেন।
আবেদনকারী মৃত বা পাকাপাকিভাবে স্থানান্তরিত হলে সেই জায়গায় এনএ লিখে দেবেন। ফিল্ড লেভেল ওয়ার্কার মানে আশা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের যে পার্টটা আছে সেখানে আপনাদের নাম লিখবেন, আপনাদের ডেজিগনেশন নাম্বার দিবেন এবং আরেকটা জায়গা আছে রেকমেন্ডেড এবং নট রেকমেন্ডেড, যিনি যোগ্য বা অযোগ্য সেটা আপনি ওখানে লিখে স্বাক্ষর করবেন। আর এই ফর্মটার তলার দিকে একটা পার্ট আছে, সেই পার্টে আপনাদের সিগনেচার করে ওনাকে নিচেকার পার্টটা ওনাদেরকে দিয়ে দেবেন, যিনি বেনিফিশিয়ারি তাকে দিয়ে দেবেন। তো এটুকুই পার্ট। এবার তারপরে ওনারা যেটা করবেন, এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে যেমন যেমন আপনাদের ফর্ম ফিল আপ হবে, যতটুকুই কাজ আগাবে ততটুকুই ফর্ম আপনাদের ওই সংশ্লিষ্ট অফিসে, যে অফিস থেকে আপনারা নিচ্ছেন ফর্মটা, সেই অফিসে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। যত তাড়াতাড়ি জমা দেবেন তত তাড়াতাড়ি এন্ট্রি হবে এবং তত তাড়াতাড়ি মানুষজন কার্ড পাওয়ার ব্যবস্থা হবে। এরপর আমরা একটা দেখে নিই ছোট্ট করে, যে ফর্মটা এতক্ষণ ভার্বালি বললাম সেই ফর্মটাকে একটু ছোট্ট করে বুঝে নিই। দেখুন, ফর্মটার মধ্যে ঠিক এরকম থাকবে, এখানে একটা কিউআর কোড থাকবে, এখানে যে ক্রসগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি এই ক্রসগুলো আপনাদের ফিল আপ করা থাকবে। এগুলো একটু সিকিউরিটির জন্য আমরা এখানে ক্রস করে রেখেছি। যেখানে নীল রঙের ক্রস দেখতে পাচ্ছেন এইগুলো সব কিন্তু প্রিফিল্ড হয়ে আসবে। এই লেখাগুলো কিন্তু, এই যে কোডটা এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফর্মের নাম্বার। প্রত্যেকটা ফর্মে একটা ইউনিক নাম্বার থাকবে এবং প্রত্যেকটা ফর্মে একটা ইউনিক কিউআর কোড থাকবে, যাতে এটা কোনোভাবেই অন্য কেউ ফিল আপ করতে না পারেন। এবং এখানে আধারের চারটে যে লাস্ট যে চারটে নাম্বার সেটা থাকবে, তারপর আবেদনকারীর নাম থাকবে, রেশন কার্ডের নাম্বার থাকবে। এগুলো আপনারা ওই ডকুমেন্টের সাথে মিলিয়ে দেখবেন উনি এসপিএইচএস না পিএইচএস সেটা অলরেডি মার্ক করা থাকবে। তারপর ওনার আধার সংযুক্ত যে ফোন নাম্বার সেটা দেওয়া থাকবে, যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা আপনারা মার্ক করবেন এখানে, এটা কারেকশন হবে। তারপর লিঙ্গ, জন্ম তারিখ, এগুলো সব অলরেডি ফিল আপ হয়ে আসবে। তারপর এখানে সম্পূর্ণ ঠিকানাটা লিখতে হবে, জেলা ফিল আপ হয়ে আসবে, ব্লক বা পৌরসভাটা ফিল আপ হয়ে আসবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম ফিল আপ হয়ে আসবে, পরিবারের প্রধানের নাম ফিল আপ হয়ে আসবে, পরিবারের সদস্য সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে এবং প্যান কার্ডের নাম্বার বসাতে হবে, এগুলো ফিল আপ হয়ে আসবে না। এছাড়াও এপিক কার্ডের নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বার, কোন বিধানসভা, কোন পার্ট নাম্বার বা বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার, এগুলো বসাতে হবে ওনাদের আধার কার্ড থেকে। এগুলো লাস্ট যে ওনারা যে ভোট দিয়েছিলেন সেই ভোটের যে ভোটার স্লিপ ছিল সেই ভোটার স্লিপ থেকে আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন। যদি কারো ক্ষেত্রে খুঁজে না পান, আমার একটা ভিডিও রয়েছে, এই ভিডিও থেকে আপনারা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে আপনারা সহজেই দেখতে পারবেন মোবাইল থেকে, যে কি করে কোনো একটা এপিক থেকে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসি নাম্বার কি করে দেখতে পাবেন। নেক্সট যাই, এরপরে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন, লিখবেন। এবং স্বাস্থ্যসাথী কার্ডের এই ব্যক্তিটা, পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হবে না, এই ব্যক্তিটা কোন স্বাস্থ্যসাথী কার্ডে ঢুকে আছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে। হতেই পারে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু ওনার এই কার্ডের নামটা নেই, তাই সেজন্য একবার অবশ্যই দেখে নেবেন, যাচাই করে নিতে বলবেন। প্রত্যেকটি পরিবারকে বলবো আপনারা যাচাই করে দেখে নেবেন অনলাইনে যে কি করে ওই কার্ডের মধ্যে নাম আছে না নেই, সেটা আবার কিন্তু দেখে নেবেন প্রত্যেকটা পরিবার। এবং আশায়ীদেরাও যদি সম্ভব হয় আপনার মোবাইল থেকে খুলে দেখে নেবেন। আমার একটা ছোট্ট ভিডিও আছে 1-2 মিনিটের, তো সেটা দেখে নেবেন যে কি করে অনলাইন থেকে বা আপনার মোবাইল থেকে কি করে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআর নাম্বারটা দেখা যায়, ঠিক এই যে লিঙ্কটা, এই লিঙ্ক থেকে। এরপরে দেখুন এই যে রিসিভ পার্ট আছে, এখানে যে কাঁচি দেওয়া আছে এই রিসিভ পার্ট, এই পার্টটা আপনাকে কেটে দিতে হবে, এটা ফ্রন্ট পেজ। এখানে অলরেডি আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ডের নাম্বার, এগুলো সব ফিল আপ হয়ে আসবে, পুরুষ এবং আধার নাম্বার পুরোটা ফিল আপ আসবে এবং একটা কিউআর কোড থাকবে, যেটা দিয়ে উনি কিন্তু বুঝতে পারবেন ওনার কাছে এই কাগজটা থাকবে। পরবর্তীকালে হয়তো অনলাইনে যখন সিস্টেম হবে তখন উনি এই ওনার স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং ওনার ফর্মটা উনি কি ফিল আপ করেছে সেটা উনি দেখতে পারবেন। তো আমরা এটা যে ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজ, এবার আমরা ব্যাক পেজটায় যাব। ব্যাক পেজে লেখার জায়গা খুব কম, শুধুমাত্র আমাদের এই কয়েকটা তথ্য ওনাদের কাছ থেকে নিতে হবে, যিনি বেনিফিশিয়ারি তার সেই ওনার পরিবারের যে বার্ষিক আয় 8 লক্ষ টাকা বেশি কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর না হলে না। পরিবারে কোনো সদস্য আয়কর প্রদান করছেন কিনা সেটা দেখে নেবেন। এসআইআর 2026 এই লাস্ট ইলেকশনটা হলো, সেখানে এএসটি লিস্টে ওনার তালিকায় নাম আছে কিনা, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। এবং এসআইআর এ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিনা
তার আবেদনের স্ট্যাটাস যদি হ্যাঁ বা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টিক দেবেন। সিএ তে ওনার আবেদন মুলতুবি আছে কিনা সেটাও দেখে হ্যাঁ বা না করে আপনি টিক দেবেন, যেটা হবে। অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা তালিকার নাম বাদ দেওয়া হয়েছে কিনা সেটা আপনি দেখে নেবেন। ব্যক্তিটা জীবিত আছেন না স্থায়ীভাবে কোথাও স্থানান্তরিত হয়েছেন সেটা দেখে নেবেন। যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁতে দেবেন, না হলে নাতে ক্লিক করবেন। এরপরে এই যে পার্টটা আবেদনের স্বীকারোক্তি, যেটা আগে বললাম, এইটা বেনিফিশিয়ারি যিনি আছেন তাকে শোনাতে হবে এবং তাকে যদি পড়তে পারে তাহলে ওনাকে পড়িয়েও নেবেন যে উনি স্বীকারোক্তি দিচ্ছেন। উনি যে তথ্যগুলো বললেন, এই যে উপরের তথ্যগুলো, এই উপরের পার্টের যে তথ্যটা, সেটা কিন্তু উনি যা বলেছেন সেটা সত্য, এবং যদি কোনোভাবে প্রমাণিত হয় যেটা মিথ্যা বলেছেন তাহলে কিন্তু এই সুবিধাটা, এই সামাজিক যে সুরক্ষাটা, সেটা কিন্তু ওনার বন্ধ হয়ে যাবে। এটা শোনার পর ওনার কাছ থেকে পড়িয়ে নেওয়ার পর বা শোনানোর পর আপনি ওনাকে স্বাক্ষর করাবেন। এখানে যদি কেউ স্বাক্ষর করতে না পারেন একটা বুড়ো আঙুলের ছাপ করাবেন। এর পরের পার্টটা হচ্ছে আপনার যিনি ফ্রন্টলাইন ওয়ার্কার বা কর্মী, সেই ফ্রন্টলাইন ওয়ার্কারের আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি যিনি হবেন তার নাম লিখবেন, তার পদ লিখবেন, আশা হলে আশা, অঙ্গনওয়াড়ি হলে অঙ্গনওয়াড়ি, এবং এটা সুপারিশযোগ্য না সুপারিশযোগ্য নয় সেটা কিন্তু আপনাকে এই উপরের থেকে বিচার করতে হবে। এবং এই যে আগের যে এসওপিটা দিলাম যে কীভাবে বিচার করবেন যে কোনটা যোগ্য আর কোনটা যোগ্য নয়, এই কয়েকটা পয়েন্টের উপরে কিন্তু যোগ্য এবং অযোগ্য বিচার হবে। আগের যে পয়েন্টটা বলেছিলাম ওটা আরেকবার পড়ে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোনটা যোগ্য হবে। এছাড়াও আপনাদের কাছে যদি কোথাও সমস্যা হয় আপনারা আপনাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন, অফিসারদের সাথে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে এই জায়গাটায়। কিন্তু আপনাদেরকে রেকমেন্ডেড নন রেকমেন্ডেড মার্ক করতে হবে এবং সেটাই বেসিসেই কিন্তু এন্ট্রিটা হবে প্রথমে, তারপরে অফিসার ভেরিফাই করবেন এরপরে স্বাক্ষর করবেন এবং তার নিচের পার্টটা যিনি অফিসার আছেন, ভেরিফাইং অফিসার, তিনি এখানে ভেরিফাই করে ওনার পার্টে উনি সই করবেন। এবং যদি কারো রিজেক্টেড হয় সেই অফিসার কিন্তু এখানে তার মন্তব্যগুলো এখানে লিখবেন। সকলকে ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে আয়ুষ্মানের এবং আদার্স যে স্কিমগুলো সরকারি আছে সেগুলোর সঠিক তথ্য পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা আপনাদের যত আশা দিদি আছেন এবং যত আপনাদের পরিচিত এলাকা যত মানুষ আছেন যারা আপনাদের পারিবারিক সম্পর্কে রিলেটিভ আছেন তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে ওনারা সমস্ত ডকুমেন্টগুলো আশা দিদিরা গেলে যেন এগুলো দেখাতে পারেন, যে কী কী লাগছে সেগুলো যেন দেখাতে পারেন। তাতে সকলেরই কাজটা সহজে এবং খুব সুষ্ঠুভাবে হবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই একটু শেয়ার বা কমেন্টস করবেন। সকলকে ধন্যবাদ।